জন্মদাতা মাকে জীবনে আর দেখবার আশা, প্রাণের চেয়ে অধিক প্রিয় কন্যাদের দেখবার আশা, প্রিয়তমা স্ত্রীকে দেখবার আশা, বেঁচে থাকবার আশা ইত্যাদি হৃদয় হতে একেবারে উধাও হয়ে গেল। দেশের 1 ইঞ্চি জমিও প্রধানমন্ত্রীর ক্ষমতার বাইরে নেই, নিয়ন্ত্রণের বাইরে নেই। অতএব রেন্টুর বাঁচবার সম্ভাবনা নেই, তার মৃত্যু সুনিশ্চিত। এখন শুধু রেন্টুর একমাত্র আশা, একমাত্র চিন্তা, একমাত্র কর্ম, প্রধানমন্ত্রীর পদে বসে শেখ হাসিনা তাকে হত্যা করল। মৃত্যুর আগে দেশবাসীকে শুধু এই কথাটুকুই জানিয়ে জীবন প্রদীপ নির্বাপিত করা। আহত রেন্টুর এই নিয়েই সারাদিন চিন্তা হতে লাগলো। কিন্তু দয়াময় পরম দয়ালু সৃষ্টিকর্তা তাকে স্থির শীতল রাখলেন। কে বা কারা মনু ভাইয়ের বাড়ির সেই গেটের কড়া জোরে জোরে নাড়তে লাগলো। রেন্টু যেই গেট দিয়ে ভিতরে এসেছে, রেন্টু ভাবল তবে কি ঘাতক খুনির দল এখানে এসে পড়েছে। মুহূর্তের মধ্যে সে মনু ভাইয়ের বাড়ির পিছন দিক দিয়ে পালিয়ে গেল। কেউ বুঝতে পারল না যে রেন্টু পালিয়ে গিয়েছে। সরকার প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা প্রশাসনকে রেন্টুকে হত্যা করতে নিয়োজিত করেছে। তাই এখন রেন্টুর বাঁচবার কোনো সম্ভাবনা নেই, বাঁচবার কোনো উপায়ও নেই। ভয়ানক বিপদে পড়া রেন্টুর মৃত্যু প্রায় নিশ্চিত হয়েছে। তথাপিও সর্বশক্তিমান আল্লাহ তাআলার দয়ায় ও কৃপায় রেন্টু হতাশ হলো না। সে নতুন প্রকার চিন্তায় নিমগ্ন হলো। বাঁচবার বিন্দুমাত্র চিন্তা পরিহার করে স্থির করল, মরে তো যাবই, কোনো প্রকারে তো বাঁচব না। যখন মরেই যাব তখন মানুষের কাছে, জনগণের কাছে। প্রধানমন্ত্রীর পদে বসে শেখ হাসিনা খুনিদের দিয়ে আমাকে হত্যা করলো বলেই মরব। এটা স্থির করে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা হলো। রেন্টু আর বাঁচবে না, আশাও করে না। তবে মৃত্যুর আগে স্বয়ং প্রধানমন্ত্রী নাগরিক হত্যা করলো এই কথা দেশবাসীকে জানিয়ে মরবে, এটাই প্রতিজ্ঞা করলো। মানুষের কাছে কথা বলার সুযোগ আজই শেষ, আজই জীবনেরও শেষ। 4টি বুলেট বিদ্ধ হয়ে রেন্টুর দেহ ক্ষতবিক্ষত হয়েছে। ক্ষত স্থান হতে অঝরে রক্ত ঝরছে। এ প্রাণ কতক্ষণ রক্ষা হবে? চিকিৎসা নিতে ক্ষণকাল বিলম্ব হলে এখানেই পরমায়ু শেষ হবে। কিন্তু রেন্টুর বাঁচবার আশা নেই, উপায়ও নেই। সে মরবে নিশ্চিত। তবে মরবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হত্যা করল। সাংবাদিকদের মাধ্যমে গোটা জাতিকে এটা জানিয়ে মরবে। সেই আশায় সে প্রেস ক্লাব পণে ছুটে চলল। ভবিষ্যৎ জ্ঞান, পশ্চাৎ লক্ষ্য, পার্শ্ব দৃষ্টি ইত্যাদির প্রতি কোনো লক্ষ্য রাখল না। রেন্টু মনু ভাইয়ের বাসা হতে পালিয়ে সামান্য হেঁটে একটি রিক্সা চড়ে বসল। রিক্সা সোজা যেতে থাকলো। রেন্টুর মনে চিন্তা, শেখ হাসিনা যখন আমাকে হত্যা করবেই, বাঁচতে যখন পারবই না, তখন মৃত্যুর আগে যতটুকু সম্ভব, যতখানি সম্ভব এ দেশবাসীকে, সারা দুনিয়াকে জানিয়ে যাই। আমার ফাঁসি চাই বইটি লিখবার কারণে প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা আমাকে হত্যা করালো। রিক্সাটি ধূপখোলা মাঠের কাছে আসলে একটা স্কুটার দেখে রিক্সাটি থামিয়ে রেন্টু স্কুটার চালককে 5টি টাকা রিক্সাওয়ালাকে দিতে বলল। স্কুটার চালক বলল, আমার কাছে 5 টাকা নেই, তাহলে 10 টাকা দাও। স্কুটার চালক বলল, আমার কাছে টাকাই নেই, আমি মাত্র বের হয়েছি। অগত্যা রেন্টু আর কি করবে, করজোর করে বলল, ভাই, হাতের এই ঘড়িটা আমি স্কুটার চালককে দিব। তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে মাফ করে দাও। রিক্সাওয়ালা নিরুত্তর রইল। তবে বোঝা গেল সে মাফ করে দিয়েছে। স্কুটার চালককে দ্রুত প্রেস ক্লাবে নিয়ে যাওয়ার জন্য বলল। সে দ্রুত চালিয়ে প্রেস ক্লাবে আসলো। স্কুটার সহ প্রেস ক্লাবের ভিতরে এসে একজন পরিচিত সাংবাদিক দেখে তাকে ঘটনা খুলে বললে সে বলল, সর্বনাশ, এখানে আপনি কিছু বলতে পারবেন না, আপনাকে মেরে ফেলবে। আপনি এখনই সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিট কার্যালয়ে যান এবং সেখানেই সাংবাদিক সম্মেলন করুন। সাংবাদিক বন্ধুটি স্কুটার ভাড়া পরিশোধ করলেন। রেন্টু দৌড়িয়ে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিট কার্যালয়ে উপস্থিত হলো। রেন্টুর রক্ত, মায়ের অশ্রুপাত, স্ত্রীর কান্না,
কন্যাদের চোখের জল, প্রধানমন্ত্রীর বাসভবনের পবিত্রতা, প্রধানমন্ত্রীর ক্ষমতার পবিত্রতা, সংবিধানের পবিত্রতা, আইন আদালতের পবিত্রতা, ধর্ম ও মানবতার পবিত্রতা, সকল পবিত্রতার রক্ত আর অশ্রুতে মিশে বিকট অপবিত্রতার আসন পেতে দিল। রক্ত ও অশ্রু, রক্ত ও অশ্রু। শেখ হাসিনা এর শেষ আছে। এই কথাগুলো এঁকে দিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে রেন্টু ঢুকতেই উপস্থিত সাংবাদিকগণ কি সর্বনাশ, কি সর্বনাশ বলে চিৎকার দিয়ে বললেন, হাসপাতালে যান, হাসপাতালে যান। রেন্টু ধীর স্থিরভাবে বলল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করবার জন্য গুলি করেছেন। আমি সাংবাদিক সম্মেলন করতে এসেছি। সাংবাদিকগণ বললেন, আগে হাসপাতালে যেয়ে চিকিৎসা করুন, তারপর সম্মেলন করুন। তা না হলে রক্তশূন্য হয়ে আপনি মারা পড়তে পারেন। চিকিৎসা নেওয়াই এখন প্রথম ও জরুরি। রেন্টু বলল, আমি আগে সাংবাদিক সম্মেলন করব। আমি তো কিছুতেই বাঁচব না। মৃত্যুর আগে আপনাদের মাধ্যমে ও সাহায্যে সমগ্র দেশ ও জাতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করতে গুলি করেছেন, শুধু এই কথাটি জানিয়ে মরতে চাই। এর জন্য আমি কোনো ক্রমে জীবনটা নিয়ে অনেক কষ্টে শিষ্টে আপনাদের কাছে এসেছি। আমি নিশ্চিত হয়েছি আমি কিছুতেই বাঁচতে পারবো না। আমাকে কিছুতেই বাঁচতে দিবে না। আমার মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার। এটাই ইহকালের জন্য আমার শেষ কথা। অতএব আপনারা দয়া করে আমাকে কথা বলতে দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া খুনের দল আমাকে হত্যা করবার জন্য গুলি করেছে। তাদের 4টি গুলি আমার দেহে বিদ্ধ হয়েছে। আমি অলৌকিকভাবে জীবন নিয়ে পালিয়ে এসেছি। তারা যে কোনো সময় আমাকে খুন করবে। এই সকল কথা বলবার সময় দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক রেন্টুর বুকের গভীরে প্রচণ্ড শক্তি, সাহস ও বল প্রদান করলেন। সাংবাদিকগণ লিখতে লাগলেন, ফটো সাংবাদিকগণ ছবি তুলতে লাগলেন। রেন্টু দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে লাগলো, আমার ফাঁসি চাই নামক একটি বই লিখবার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাড়াটিয়া খুনি ঘাতকদের দিয়ে আমাকে হত্যা করতে গুলি করেছেন। এই যে দেখা যাচ্ছে গুলির ক্ষত বিক্ষত স্থান, এটা ছাড়াও আমার কোমরে আরো 2টি গুলির ক্ষত রয়েছে। আমি জানি না আমি আর কতক্ষণ বাঁচব। তবে আমার মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বজনেরা দায়ী থাকবেন। সাংবাদিক সম্মেলন শেষ হয়েছে। আকাশে তারার দল ফুটতে শুরু করেছে। সুদূরে থাকা কোনো কোনো তারা চোখ মেলে ঘৃণার সাথে জগৎ দেখছে আর বলছে, শেখ হাসিনা, নাগরিক জীবন বিনাশ করতে তোমাকে প্রধানমন্ত্রী করা হয় নাই। বিনা বিচারে নাগরিকের জীবন লীলা শেষ করতে তোমার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া হয় নাই। তোমার হিংসাবৃত্তি চরিতার্থ করবার জন্য তোমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় নাই। নাগরিক রক্ষার দায়িত্ব নিয়ে নাগরিক হত্যা অপেক্ষা পাপের কাজ জগতে আর কি আছে? তুমি মহাপাপী। প্রধানমন্ত্রী হয়ে থাকলে তোমার প্রতি সর্বশক্তিমান আল্লাহ তাআলার তুমি ধ্বংস হবে, এই ইচ্ছাই হবে। সাংবাদিক সম্মেলন শেষ হয়েছে অনেকক্ষণ। প্রায় সকল সাংবাদিক নিজ নিজ অফিসে চলে গেছেন। রেন্টু ভাবলেশহীন স্থির বসে রয়েছে। ইহ জগতে রয়েছে নাকি পরজগতে রয়েছে দেখে বোঝবার সাধ্য কারণেই। এখন হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া আপনার জরুরি প্রয়োজন। আভাস নিউজ মিডিয়ার সাংবাদিক সাইফুলের এই কথা শুনে হঠাৎ রেন্টুর জ্ঞান ফিরে আসলো। কি আশ্চর্য! সে দেখল সে এখনো মরে নাই, এখনো জীবিত আছে। বীর হৃদয়ে মৃত্যু ভয়ে ভীত হবার না, তবে কিঞ্চিত কাঁপছিল। তার বাঁচবার স্বাদ হলো। অন্ধকার রাত জগৎ অন্ধকার করে ফেলতে লাগলো। পলাতকের অন্ধকারেই গা ঢাকা দিতে সহজ হলো। কোনো কালেই রেন্টুর হৃদয় ভয়ের নাম জানত না, আতঙ্কিত হতো না। আজ এখন মুমূর্ষু আহত অবস্থায়ও সে অত্যাধিক শক্ত রইল। বেঁচে থাকার জন্য তার হৃদয় এতই শক্ত হলো যে সুখ দুঃখের চিন্তা, বেদনা ব্যথা যন্ত্রণা বোধ, পিছনে ফেলে আসা মা, স্ত্রী, কন্যা এবং পরিবারের স্নেহ বন্ধন কিছুই মনে ঠাঁই দিল না। অনর্থক সময় নষ্ট ও কাল বিলম্ব না করে সাংবাদিক সাইফুলকে বলল, ভাই সাইফুল, দয়া করে আমাকে একটু এগিয়ে দিতে পারেন? সাইফুল বলল, দিব। তারপর তারা নিচে নেমে আসলো। কয়েক গজ দূরে যেয়ে একটা রিক্সা ডেকে তাতে রেন্টুকে তুলে দিয়ে হালকা হাত মিলিয়ে সাইফুল চলে গেল। কোথায় যাবে, কি করবে, কোন পথে কোথায় গেলে জমের হাত থেকে রক্ষা পাবে স্থির করতে পারল না।
রিক্সা ডানে ঘুরতেই রিক্সা ছেড়ে দণ্ডায়মান স্কুটারে উঠল। তার কাছে টাকা পয়সা নেই, এই কথা তার মনেই নেই। মনের অজান্তেই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে অনেকগুলো টাকা বের করে আনলো। 5 টাকা রিক্সাওয়ালাকে দিল। না বুঝেই অহেতুক স্কুটার চালককে বলল, আমাকে চিটাগাং যাবার বাসে উঠিয়ে দেন। স্কুটার চলতে লাগলো। চলতে চলতে এক ডাক্তারের কথা স্মরণ হলো। এই ডাক্তার নেহাত ভদ্রলোক এবং শুভাকাঙ্ক্ষী। ডাক্তারের কথা মনে হতে স্কুটারের দিক পরিবর্তন করে ডাক্তার অভিমুখে রওনা হলো। পুলিশ, এসবি, এনএসআই, প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োজিত সকল খুনিদের চোখে ধুলা দিয়ে রেন্টু প্রাণ বাঁচালো। আহত হলেও এখন পর্যন্ত সে জীবিত আছে। কি আশ্চর্য! দয়াময় আল্লাহর কি অপার মহিমা, কি কুদরত! রেন্টুর পকেটে টাকা আসলো কিভাবে, কোথা থেকে? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। রেন্টুর তো মনেই নেই। আচ্ছা, এটা কি মনু ভাইয়ের প্যান্ট শার্ট পরে কি রেন্টু পালিয়েছে? এগুলাই কি মনু ভাইয়ের টাকা? তবে কি মনু ভাই টাকা সহই প্যান্ট দিয়েছিল? হবে হয়তো তা, এটা দয়াময় খোদাই ভালো জানেন। স্কুটারের ভাড়া চুকিয়ে রেন্টু দ্রুত ডাক্তারের চেম্বারে প্রবেশ করলো। রেন্টুর অবস্থা দেখে ডাক্তার কিছু সময় নির্বাক হতবাক হয়ে থেকে বললেন, আমি তো আপনার চিকিৎসা করতে পারবো না, আপনাকে সার্জিক্যাল ডাক্তারের কাছে যেতে হবে। আমি তো মেডিসিনের ডাক্তার, আমার কাছে এই কাগজের প্যাড এবং কলম ছাড়া আর কিছুই নেই। আপনার দেহে সেলাই লাগবে এবং অস্ত্রোপচার করে অন্তত একটি গুলি বের করতেই হবে। আমার কাছে তো কোনো যন্ত্রপাতি নেই। অস্ত্রোপচার, সেলাই এটা আমার কাজও নয়। আমি আপনার চিকিৎসা করতে অপারগ। আমি শুধু ঔষধ লিখতে পারি, এটাই আমার কাজ। রেন্টুর অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না, কারণ অন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার নিয়মানুযায়ী পুলিশকে খবর দিয়ে তারপর গুলিতে আহত রোগীর চিকিৎসা করবেন। আর পুলিশ এসে প্রথমত রেন্টুকে গ্রেপ্তার করবে এবং তারপর যখন প্রকৃত ঘটনা জানতে পারবে তখন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তাকে হত্যা করবার জন্য হত্যাকারী খুনিদের কাছে তুলে দিবে। অতএব অন্য ডাক্তারের কাছে যাওয়া তার জন্য অসম্ভব। রেন্টু বলল, আপনি ঔষধ লিখে দিন এবং আপনার পিয়নকে দিয়ে ঔষধপত্রাদি যা কিছু দরকার তা পর্যাপ্ত পরিমাণে আনিয়ে দিন। সকল কিছু সেই পরিমাণে আনাবেন, যে পরিমাণে আনলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবার পরও যেন দ্বিগুণ পরিমাণে ওষুধ বেঁচে যায়। টাকা যা দরকার হয় আমার কাছ থেকে নিয়ে নেবেন। ডাক্তার সাহেব তার পিয়ন দ্বারা ঔষধ, তুলা, আয়োডিন, গজ, স্যাভলন ইত্যাদি সকল কিছু পর্যাপ্ত পরিমাণে এনে বড় 2টি শপিং ব্যাগে ভরে রেন্টুর হাতে তুলে দিয়ে বললেন, ক্ষতস্থানসমূহে সেলাই করতে হবে। পায়ের এইখানটায় গুলি রয়েছে, তা বের করতে হবে। কি প্রকারে করবেন তা আমি জানি না, তবে করতেই হবে, নইলে ভয়ানক বিপদ হবে। 6 ঘন্টা পর পর ক্যাপসুল খেতে হবে। রেন্টু একটি সেফরাট ক্যাপসুল খেয়ে খোদা হাফিজ বলে ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে গেল। কিন্তু কোথায় যাবে সে তা জানে না। মনে মনে ভাবলো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন, এদের কাছে কোনো ক্রমেই যাওয়া যাবে না। এতক্ষণে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর লোকেরা ওই সমস্ত জায়গায় আমার খোঁজে তল্লাশি শুরু করেছে। আমাকে এমন জায়গায় যেতে হবে যে জায়গা প্রধানমন্ত্রী ও তার নিয়োজিত খুনিদের চিন্তার বাইরে। কিন্তু কোথায় সে জায়গা? ভাবতে ভাবতে কুল কিনারা হচ্ছে না। রাত অধিক হয়েছে, রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছে না। হঠাৎ শান্তা ভাবির চেহারা মনে পড়ে গেল। বিনা ভাবির মেয়ে আর রেন্টুর মেয়ে 3-4 বছর আগে একই সঙ্গে একই স্কুলে পড়াশোনা করত। সেই সূত্রে রেন্টু ও তার স্ত্রী ময়না একদিন রায়ের বাজার শান্তা ভাবিদের বাসায় গিয়েছিল। শান্তা ভাবির স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলীর কাজ করেন। তারা দুজনে অত্যন্ত নিরীহ, শান্ত, সরল, সোজা প্রকৃতির, খুবই সাধারণ ভালো মানুষ। তারা যদি শুনে ঢাকা শহরের কোথাও কোনো গোলমাল হয়েছে তাহলে সেই দিন আর ঘরের দরজায় খুলবে না। রেন্টু সিদ্ধান্ত নিল আপাতত জোর করে হলেও শান্তা ভাবির বাসায় আশ্রয় নিবে। কিন্তু 3-4 বছর আগে মাত্র একবার যাওয়া সেই বাসা কি রেন্টু চিনতে পারবে? কোনো উপায় না পেয়ে একটি স্কুটার করে যাত্রা শুরু করলো। রায়ের বাজার যেয়ে স্কুটার ছেড়ে দিয়ে পায়ে হেঁটে বাসা খুঁজতে হবে। হঠাৎ রেন্টু চোখে ভূত দেখল। এই বাসাটা তো
একদম শান্তাভাবির বাসার মতোই মনে হচ্ছে। স্কুটার থামতে থামতে বেশ খানিকটা দূরে এসে পড়েছে। এখানেই স্কুটার ছেড়ে দিয়ে রেন্টু পায়ে হেঁটে ওই বাসাতেই ঢুকে পড়ল। প্রথমে দ্বিতীয় তলায় কলিং বেল টিপল। দরজা খুলতেই রেন্টু জিজ্ঞাসা করল, এটা কি শান্তাভাবির বাসা? জি না, উপরে ওনাদের বাসা। উপরের কলিং বেল টিপতেই ভিতর হতে আওয়াজ করলো যেন কে। আমি মতিউর রহমান রেন্টু, স্বর্ণলতার বাবা। আবার প্রশ্ন, কে? আমি স্বর্ণলতার বাবা, ময়নার স্বামী মতিউর রহমান। এবার দরজা খুলে অবাক হয়ে অপ্রস্তুত হয়ে শান্তাভাবি বললেন, আরে আপনি এত রাতে? কি বিষয়? আসুন আসুন, ভিতরে আসুন। ভিতরে ঢুকে রেন্টু সোজা সোফার উপর বসে পড়ল। শান্তাভাবির ইঞ্জিনিয়ার স্বামী বাসাতেই ছিলেন। অপ্রত্যাশিতভাবে রেন্টুর আগমনে তারা হতবাক হতবিহ্বল হয়ে জিজ্ঞাসা করলেন, এতদিন পরে হঠাৎ কি মনে করে, কিভাবে আসলেন? তাও আবার এত রাতে আসলেন? আপনার আগমনে আমরা খুশি হয়েছি। এইদিকে কোথাও গিয়েছিলেন বুঝি? রেন্টু বলল, না, আপনাদের বাসার উদ্দেশ্যে এসেছি। ভদ্রলোক ও ভদ্রমহিলা বললেন, বেশ করেছেন। আপনাকে অসংখ্যবার বলবার পর কেবল একবারই এসেছিলেন, কিন্তু আজ এত রাতে কেন আসলেন? রেন্টু কোনো উত্তর না দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বাসার রুমগুলির পজিশন দেখে নিল। সিঁড়ি দিয়ে উঠতেই সোজা রুম। এই রুম বসবার রুম। এই রুমেরই উত্তর কোণে বাচ্চাদের পড়বার টেবিল। রুমের পশ্চিম পাশে মাস্টার বেডরুম, পূর্ব পাশে ডাইনিং কাম বেডরুম, তার দক্ষিণে কিচেন। এখন সময় রাত 10:30। বসবার রুমে 2টি সোফা, 2টি টেবিল ছাড়াও আরও 3টি বেতের চেয়ার আছে। ডাইনিং কাম বেডরুমে একটি খাবার টেবিল, 6টি চেয়ার এবং একটি সিঙ্গেল খাট আছে, যেটা বসবার রুম হতে স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু মাস্টার বেডরুম এবং কিচেনে কি আছে তা দেখা যাচ্ছে না। বিশেষ করে বাইরে যাবার কোনো দরজা আছে কি না তা দেখা যাচ্ছে না। কিন্তু এটা দেখা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ এইখানেই রেন্টুকে অবস্থান নিতে হবে। শান্তাভাবি যদি রেন্টুকে আশ্রয় নাও দেয়, জোর করে হলেও রেন্টুকে এখানে থাকতেই হবে। এটার বিকল্প কিছুই নেই। আমি আপনাদের কিচেনটা দেখতে চাই বলেই অনুমতির অপেক্ষা না করে রেন্টু কিচেনে প্রবেশ করলো। কিচেন হতে সোজা মাস্টার বেডরুমে ঢুকলো। না, বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে যাবার কোনো দরজা নেই, এমনকি জানালাও নেই। দম্পতি হতবিহ্বল হয়ে রেন্টুকে দেখতে লাগলেন। তার আচরণ ভদ্রলোকদের নিকট রহস্যময় মনে হতে লাগলো। সে পুনরায় সোফায় এসে বসল এবং বলল, আপনারা কেমন আছেন? ভালো, খুব ভালো। ময়নারা কেমন আছে? শান্তাভাবি পাল্টা প্রশ্ন করলেন। ভালো, খুব ভালো। বলেই রেন্টু বলল, আপনাদের সাথে আমার অত্যন্ত জরুরি এবং গোপনীয় কিছু কথা আছে। আপনারা দয়া করে ছেলে মেয়েদেরকে ভিতরের রুমে যেয়ে পড়াশোনা করতে বলুন। এতক্ষণ ছেলেমেয়েরা রেন্টুকে গভীর আগ্রহ ভরে অবাক হয়ে দেখছিল। এখন পিতামাতার নির্দেশে ভিতরের রুমে অর্থাৎ মাস্টার বেডরুমে চলে গেল। রেন্টু বলল, দেখুন, এখন আমি আপনাদের যা বলবো তা যে এই জীবনে কখনো বলবো এটা কখনো কল্পনাও করিনি, স্বপ্নেও দেখিনি। কিন্তু আজ আমাকে এটা করতেই হবে, এটা দেখাতে হবে। এটা ছাড়া আমার জীবন বাঁচাবার অন্য কোনো পথ খোলা নেই। এই দেখুন, আমার শরীরে 4টি গুলি লেগেছে। বলেই রেন্টু প্যান্ট উঠিয়ে পা বের করল। ক্ষত বিক্ষত পা দেখা মাত্রই প্রকৌশলী ভদ্রলোক ওরে বাবা বলে চিৎকার দিয়ে সোফা হতে উঠে একই একই ওরে বাবা একই বলতে লাগলেন। একটি কথাও বলবেন না, চুপ করেন বলে রেন্টু ধমক দিল। ভদ্রলোক এবং শান্তাভাবি কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, প্লিজ আপনি হাসপাতালে যান। রেন্টু বলল, হ্যাঁ, আপনাদেরকে সঙ্গে নিয়েই হাসপাতালে যাব। ভদ্রলোক বললেন, না না, আমি যাব না, আপনি আপনার ভাবিকে নিয়ে যান। রেন্টু বলল, আমি কাউকেই নিয়ে যাব না, আমিও যাব না। তবে? ভদ্রলোক প্রশ্ন করলেন। রেন্টু বলল, আমার কোমরে আরো গুলির ক্ষত আছে, দেখবেন? শান্তাভাবি বললেন, না না, আমরা আর দেখতে চাই না। রেন্টু বলল, আমার কথা শেষ করতে দিন। এই যে ব্যাগ দেখছেন, এটার ভেতর 3টি বোমা এবং 3টি হ্যান্ড গ্রেনেড আছে। এটা দ্বারা আমি আত্মহত্যা করব, আর যারা আমার কথা মতো কাজ করবে না তাদেরকেও হত্যা করব। এখন আপনারাই ঠিক করুন, আপনারা কি করবেন? আমার কথা মতো কাজ করবেন, না আমি এই বোমা ফাটিয়ে
ছেলে মেয়ে সহ আপনাদেরকে হত্যা করব, এই বাড়িঘর ধ্বংস করব। প্রকৌশলী ভদ্রলোক বললেন, আমরা কি অপরাধ করেছি? রেন্টু বলল, আপনারা এখনো কোনো অপরাধ করেননি, তবে আমার কথা না শুনলে আপনাদেরকে হত্যা করব। শান্তাভাবি বললেন, বলুন বলুন, আপনি কি চান? আমি আশ্রয় চাই, আপনাদের বাসায় আশ্রয় চাই। আমার বেঁচে থাকবার জন্য আপনাদের বাসা ছাড়া পৃথিবীতে আমার আর আশ্রয়ের স্থান নেই। রেন্টু বলল। ভদ্রলোক বললেন, আপনি থানায় যান, পুলিশের কাছে যান, পুলিশের সাহায্য নিন। রেন্টু বলল, না, আমি পুলিশের সাহায্য নিতে পারি না, কারণ স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করতে সমস্ত পুলিশ প্রশাসন এবং পেশাদার খুনিদের নিয়োজিত করেছেন। তারাই আমাকে হত্যা করবার জন্য গুলি করেছে। দয়াময় পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে উদ্ধার করে এখন আপনাদের বাসায় এনে হাজির করেছেন। এখন থেকে আমি আপনাদের বাসায় থাকব, প্রয়োজনের অতিরিক্ত একটি মুহূর্ত থাকব না। ভদ্রলোক বললেন, ভাই, আমরা নিরীহ লোক, আপনাকে আশ্রয় দিলে পুলিশ যদি আমাদেরকে ধরে নিয়ে যায়, আমাদের যদি কেউ ক্ষতি করে? রেন্টু বলল, ধরতে পারে, ক্ষতিও হতে পারে, কিন্তু আমার কথা এই মুহূর্তে না শুনলে, আমাকে আশ্রয় না দিলে, আমি এই মুহূর্তেই বোমা ফাটিয়ে এবং গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে এই বাড়ি ধূলিসাৎ করে দেব। আপনাদের সকলকেও নিহত করব, আমিও নিহত হব। বলেই ওষুধপত্র ভর্তি ব্যাগটি কাছে নিয়ে আসতেই শান্তাভাবি বলে উঠলেন, ভাই ভাই, আপনি বোমা ফাটাবেন না, আমরা আপনার কথা শুনব, আপনাকে আশ্রয় দিব, আপনি বোমা ফাটাবেন না। ব্যাগ রাখুন, আমরা আপনার সব কথা শুনব, আপনি যা বলবেন তাই শুনব। রেন্টু বলল, তবে টেলিফোনটা এই মুহূর্তেই টেবিলে আমার সামনে এনে রাখুন। শান্তাভাবি টেলিফোনটা তার সহ সোফার টেবিলে রেন্টুর সামনে রাখলো। তারপর রেন্টু বলতে লাগলো, আপনারা 1, কোথাও ফোন করতে পারবেন না। 2, ফোন আসলে আমার সামনে ধরে হ্যাঁ, না, ব্যস্ত আছি, পরে কথা বলবো ইত্যাদি বলে রেখে দিবেন। 3, কেউ বাইরে যেতে পারবেন না। 4, বাইরে থেকে কেউ আসলে সাহেব অসুস্থ বা বিশ্রামে আছে ইত্যাদি বলে অন্যদিন আসতে বলবেন। 5, মাস্টার বেডরুমের ভিতরে সবাইকে নিয়ে থাকবেন। 6, আমি ডাকলেই কেবল বাইরে আসবেন। 7, আপনাদের কিছু প্রয়োজন হলে দরজা নক করবেন, আমি অনুমতি দিলে দরজা খুলবেন। ছেলেমেয়েরা ভয় পাচ্ছে, এখন আপনারা বেডরুমে যেয়ে ভেতর হতে দরজা লাগিয়ে শুয়ে পড়ুন। ভদ্রলোক হতবাক হয়ে খানিকক্ষণ বসে রইলেন, কোনো কথা বললেন না। অবশেষে সতর্কতার সাথে আস্তে ধীরে বললেন, আপনার মঙ্গলের জন্যই বলছি, আপনাকে হাসপাতালে যেতে হবে, তা না হলে রক্ত ঝরতে ঝরতেই আপনি মারা যাবেন। রেন্টু বলল, মরলেও হাসপাতালে যেতে পারবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া খুনি ঘাতকের দল ইতিমধ্যে নিশ্চয়ই হাসপাতালে ও ক্লিনিক সমূহে আমার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। আমার আত্মীয় স্বজনের বাসায়ও ইতিমধ্যে নিশ্চয়ই আমার সন্ধানে হানা দিয়েছে। আপনাদেরকে আজ শুধু এই কারণেই বিপদে ফেলেছি। খুনি ঘাতকের দল চিন্তাও করতে পারবে না যে আমি আপনাদের এইখানে আশ্রয় নিয়েছি। রেন্টু তার পরিচিত এক প্রাইভেট ক্লিনিকের মালিকের বাসায় ফোন করলে তিনি ফোন ধরে বললেন, রেন্টু ভাই, আপনি ঠিক আছেন তো? আমার ক্লিনিকে এবং বাসায় তারা আপনাকে খুঁজে গিয়েছে। তারা ক্লিনিক এবং আমার বাসায় তন্ন তন্ন করে তল্লাশি করেছে। তাদের মুখেই জানতে পারলাম আপনাকে গুলি করা হয়েছে। আপনি আহত অবস্থায় পালিয়ে গিয়েছেন। আপনি সর্বোচ্চ সাবধানে থাকবেন। আপনাকে খুঁজে বের করবার জন্য তারা গোটা শহর চষে বেড়াচ্ছে। সকল সময় আল্লাহকে স্মরণ করবেন। সাবধানে থাকুন। কারো সাথে যোগাযোগ না করাই উত্তম হবে এখন। ইতিমধ্যে আমার সাথে অনেকের ফোনে কথা হয়েছে। তারা আপনার সকল মহলেই পাগলা ক্ষিপ্ত কুকুরের মতো হানা দিচ্ছে, হুমকি ধুমকি দিচ্ছে। সকল পরিচিত মহল পরিত্যাগ করুন। সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ। বলেই ক্লিনিকের মালিক ভদ্রলোক ফোন রেখে দিলেন। রেন্টু একবার এই ক্লিনিক মালিকের বাসায় আশ্রয় নেবার চিন্তাও করেছিল। এই চিন্তা করতে করতেই দয়াময় আল্লাহ তাআলা দয়া করে এই দম্পতির ছবি রেন্টুর চোখে তুলে ধরলেন। আর রেন্টু সঙ্গে সঙ্গে এইদিকে রওনা হয়ে এসে এখন এইখানেই আশ্রয় নিচ্ছে। যদি রিন্টু শান্তা ভাবিদের এই বাসায় আশ্রয় না নিয়ে ক্লিনিক মালিকের বাসায় আশ্রয় নিত, তাহলে এতক্ষণ রিন্টুকে ইহকাল ত্যাগ করতে যে হতো এতে সংশয় থাকতো না।
অন্যমনস্ক আনমনা ভাব কেটে গেলে এই দম্পতিকে এইখানেই বসা দেখতে পেয়ে রেন্টু বলল, আপনারা বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। তারা হাই প্রধানমন্ত্রী, হাই দেশ বলতে বলতে ভিতরে গিয়ে বেডরুমের দরজা আটকিয়ে দিলেন। রেন্টু চুপ করে সোফায় বসে রইল। প্রথমত স্ত্রী ময়না, দ্বিতীয়ত স্নেহময়ী মা এবং কন্যাদ্বয় স্বর্ণলতা ও বনলতা এসে তাকে ঘিরে ধরল। রেন্টু বাষ্পরুদ্ধ হয়ে গেল, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, কলিজা ফেটে গেল। দেহপিঞ্জর গলে প্রাণ পাখি বাইরে উড়ে যাবার উপক্রম হলে রেন্টু, না না, আমি তোমাদের কথা মনে করব না, তোমাদের কথা ভাবব না বলে চিৎকার করে বলল, তোমাদের দুঃখের কথা ভাবলে, তোমাদের বিপদের কথা, কষ্টের কথা মনে করলে আমি বাঁচতে পারবো না। আমি বাঁচতে চাই, তোমাদের কথা স্মরণ করতে চাই না। রেন্টুর মনে পড়ল সে আসর, মাগরিব ও ঈশার নামাজ পড়ে নাই, এখন সেই সকল নামাজ পড়বে। একবার ভাবল, আহত অবস্থায় নামাজ নাই বা পড়লাম। পরক্ষণে মনে হলো প্রধানমন্ত্রীর লিলিয়ে দেয়া ঘাতকেরা কখন দুনিয়া থেকে বিদায় করে দেয়, এখনই বেশি নামাজ পড়া উচিত। আর নামাজ পড়লে মা, স্ত্রী, কন্যাগণ তাকে ঘিরে ধরতে পারবে না। সে একাগ্র চিত্তে নামাজ পড়তে লাগলো। শান্তা ভাবি দরজা সামান্য খুলে বলল, রেন্টু ভাই, টেবিলে খাবার আছে, আপনি নিজ হাতে তুলে খেয়ে নেবেন। নামাজ শেষ করে রেন্টু দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করল, বাচ্চারা কি খেয়েছে? শান্তা ভাবি বললেন, হ্যাঁ খেয়েছে। আপনারা কি খেয়েছেন? রেন্টু পুনরায় প্রশ্ন করল। তারা বললেন, না আমরা খাইনি। রেন্টু বলল, আসুন আমরা সকলে মিলে একসাথে খাই। তারা আসলো, সকলে মিলে খেতে লাগলো। নিজ হাতে তুলে নিয়ে যতটা সম্ভব পেট পুরে খেতে খেতে রেন্টু বলল, আমি জানি সিন্দাবাদের দৈত্যের ন্যায় আমি আপনাদের ঘাড়ে চেপে বসেছি। আমাকে নিচে ফেলে না দেওয়া পর্যন্ত আপনাদের স্বস্তি নেই, তবে এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ভাবি, আমাকে দয়া করে একটা লুঙ্গি দিবেন। খাওয়া শেষ করে ভদ্রলোক একটা লুঙ্গি রেন্টুর হাতে দিয়ে খাওয়ার টেবিলের পাশের খাট দেখিয়ে, এইখানে আপনি ঘুমাবেন বলে আবারও ঘরের দরজা লাগিয়ে দিলেন। ক্ষতস্থান পরিষ্কার করতে হবে, গুলি বের করতে হবে, সেলাই করতে হবে, নইলে ভয়ানক বিপদ হবে। লুঙ্গি পরে সোফায় বসে রেন্টু ডাক্তারের এই কথাই ভাবছিল। উপায় না থাকলে সকল কিছুই সহ্য হয়, একান্ত বাধ্য হলে সকল কিছুই সম্ভব হয়। স্বাভাবিক সময়ে যা চিন্তাও করা যায় না, বিপদকালে তাই করতে হয়। মহাসুখের শরীরে মহা কষ্ট সহ্য হয়ে থাকে। সাধারণ সময়কালে যা অসম্ভব বলে মনে হয়, কল্পনাতীত বলে মনে হয়, বিপদগ্রস্ত ব্যক্তির কাছে তাই নিতান্ত সাধারণ সম্ভব হয়ে ওঠে। ঔষধ, তুলা, গজ, আয়োডিন, স্যাভলন ভর্তি ব্যাগটা কাছে টেনে নিয়ে নিচে পত্রিকার কাগজ বিছিয়ে বেতের চেয়ারের উপর কোমর রেখে বা পা সোফার টেবিলের উপর লম্বা করে শুইয়ে রেখে রেন্টু নিজেই বুলেট ক্ষতস্থানগুলো ওয়াশ করতে লাগলো। একবার আয়োডিনে তুলা ভিজিয়ে ক্ষতস্থান ঘষে পরিষ্কার করছে, একবার স্যাভলনে গজ ভিজিয়ে ক্ষতস্থান ঘষে ওয়াশ করছে, একবার গজ তুলা উভয় দ্বারাই ডোলে ঘষে পরিষ্কার করছে, অসংখ্যবার ঘষে ডোলে ওয়াশ করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত আয়োডিন ডেটল ক্ষতস্থানে ঢেলে দিচ্ছে, কিন্তু ক্ষতস্থানের সামান্য জ্বালা পোড়াও অনুভব হচ্ছে না। শুধু বা পায়ের একটি গুলিবিদ্ধ স্থানে কিছু একটা পদার্থ ঠেকছে। যতবার আয়োডিনে তুলা বা গজ ভিজিয়ে ঘষছে, ডলছে, ততবারই কেমন একটা বস্তু বোধ হচ্ছে। তবে কি ডাক্তার যে বলেছিল একটা গুলি রয়ে গেছে, এটা কি সেই গুলিটাই? বেশি গজ তুলে নিয়ে বেশি সময় ধরে বেশি জোর দিয়ে ঘষছে, ডলছে, কিন্তু ভিতর হতে কিছু বের হচ্ছে না। তবে স্পষ্ট বস্তুর অস্তিত্ব বোঝা যাচ্ছে। আয়োডিন স্যাভলনের কোনো জ্বালা যন্ত্রণা বোধ হচ্ছে না। তবে কি এটা নকল আয়োডিন? নকল আসল যেটাই হোক, এটা দ্বারাই কাজ সমাধান করতে হবে। এটা পরিবর্তন করবার কোনো উপায় নেই, সময়ও নেই। ব্যবহার করা তুলা নিচে পাতা পত্রিকার কাগজ ভরে কার্পেটেও পড়ল, কিন্তু বুলেটের ক্ষত স্থানের ভিতরে থাকা বস্তুটি বের করা গেল না। কিছু একটা চিন্তা করে রেন্টু দরজার কড়া নেড়ে প্রকৌশলী ভদ্রলোককে ডেকে তুলে বলল, আপনার ছেলে মেয়েদের জ্যামিতি বক্সটা আমাকে দিতে হবে। ভদ্রলোক তা দিলেন। সরি, ডিস্টার্ব করলাম, দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন বলে রেন্টু আবার যথাস্থানে এসে বসল। জ্যামিতি বক্স খুলে কাটা কম্পাস বের করল।
কিন্তু হবে না, এটা দ্বারা কাজ হবে না। এটা প্লাস্টিকের কাটা কম্পাস, এটা আগুনে পোড়ালে গলে যাবে। এবার রান্নাঘরে যেয়ে রেন্টু খুঁজে দেখলো বড় বড় দুটি লোহার তার কাটা দেয়ালে গেঁথে একটি রশি বাঁধা আছে। সম্ভবত বৃষ্টির দিনে কাপড় শুকাবার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। রেন্টু মশলা বাটবার পোতা দিয়ে গুতিয়ে একটা গজাল লোহা তুলে আনলো। প্রথমে এটাকে খুব ভালো করে মসলো, তারপর গ্যাসের চুলার আগুনে পুড়িয়ে টকটকা লাল করলো, তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুলো। এটার পর পুনরায় গ্যাসের চুলায় পুড়িয়ে রঙিন শলাকায় পরিণত করে নিজের দেহের ক্ষতবিক্ষত স্থানে, যে স্থানে পদার্থের উপস্থিতি ঠিক ছিল, সেই স্থানে ঢুকিয়ে নাড়াচাড়া করতে লাগলো। ব্যথা যন্ত্রণা বোধ হতে লাগলো। সেই ব্যথা যন্ত্রণা ভাষায় প্রকাশ করবার সাধ্য নেই। সমস্ত শরীর কাঁপতে শুরু করলো, কিন্তু এতেও রেন্টু থামল না। গজ, তুলা, আয়োডিন এবং জ্বলন্ত লোহা শলাকা দ্বারা ঘষে ডলে খুঁচিয়ে ক্ষতবিক্ষত স্থান পরিষ্কার করতেই থাকলো। 12 কয়েক ঘষাঘষি করার পর নিস্তেজ বেহুশ হয়ে সে পড়ে রইল। হুশ আসবার পর আবারও লোহার শলা পুড়িয়ে নিজেই নিজ দেহে অপারেশন চালাতে লাগলো। রেন্টু জানে যত কষ্টই হোক কিংবা কষ্টে মৃত্যু হলেও তার চিকিৎসা তাকেই করতে হবে। এতে কোনো গাফলতি হলে ইনফেকশন হবে, আর ইনফেকশন হলে দেহে পচন ধরবে, আর দেহে পচন ধরলে কোনো ডাক্তার দ্বারা তার চিকিৎসা হবে না, পচে পচেই মরতে হবে। তাছাড়া তাকে তো পালিয়েই থাকতে হবে। এমন স্থানে পালিয়ে থাকতে হবে যে স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার লোকজন চিন্তাও করতে পারবে না, খুঁজেও পাবে না। প্রায় 2-3 ঘন্টার ঘষাঘষি, ডলাডলি, লোহার শলাকা দ্বারা খোঁচাখুচি, নাড়ানাড়ি, তীব্র ব্যথা বেদনা যন্ত্রণার সাথে প্রচণ্ড লড়াই, প্রচণ্ড যুদ্ধ, বিরতি, আবার যুদ্ধ, আবার লড়াই, আবার বিরতি। এখন মাংসের ভিতরে থাকা বস্তুটি দুর্বল হয়ে উপরে বের হয়ে আসছে। খোঁচাবার সময় লোহার শলাকায় এটা অনুমান হচ্ছে। এটাকে বের না করে রেন্টু পরাজিত হবে না। এক পর্যায়ে বস্তুটি বের হয়ে গেল। রেন্টু দেখল বস্তুটি 2 বোরের একটি বুলেট। বুলেটটি টেবিলে রেখে গজাল আবারও পুড়িয়ে রক্তিম বর্ণ করে তার সামনে আয়োডিনে ভেজানো গজ জড়িয়ে পায়ের ওই গর্তে ঢুকিয়ে 12 কয়েক খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে খাটের উপর লম্বা করে দেহ লুটিয়ে দিল। আজ যে লোমহর্ষক ঘটনা ঘটেছে তার নিষ্ঠুরতা জগৎ দেখেছে। রাষ্ট্রের কর্ণধার হয়ে বিনা বিচারে নাগরিক হত্যার চেষ্টা জগৎ দেখেছে। মনুষ্যত্বহীন, বিবেকহীন, সহানুভূতিহীন পশুত্বের জ্বলন্ত প্রমাণ জগৎ দেখেছে। অসভ্য ব্যক্তিরাই নারী শিশুকে জিম্মি করে লাঞ্ছনা দিয়ে মনে আনন্দ অনুভব করে। প্রধানমন্ত্রী তাও করেছেন, জগৎ তাও দেখেছে। এটাকে অসভ্য পশু আচরণ, ভিন্ন অন্য কিছু কি বলা যাবে? কপট নেতা, ভণ্ড নেত্রী, স্বার্থপর প্রধানমন্ত্রী, লোভী কাপুরুষ, অত্যাচারী শাসক জগৎ অনেক দেখেছে, আজও দেখল। রেন্টু খাটের উপর লম্বা হয়ে শুয়ে চোখ বুজে আছে। দেহের ক্ষত স্থান সমূহে আয়োডিনে তুলা ভিজিয়ে গজ দ্বারা যথাসম্ভব বেঁধে রেখেছে, কিন্তু এরপরও ক্ষত স্থান হতে চুয়ে চুয়ে রক্ত বের হয়ে বিছানার চাদর লেগেছে। মা, স্ত্রী, কন্যা সকলে বন্ধ চোখের সামনে দণ্ডায়মান হচ্ছে। এতে দেহ হতে গুলি অপসারণ করবার যন্ত্রণা হতেও কষ্ট বেশি হচ্ছে। এর চেয়ে গুলি খেয়ে মরে যাওয়াটাই অনেক শান্তির ব্যাপার হবে। মসজিদ হতে ফজরের আজান ধ্বনিত হলো। চেয়ারে বসে খাটের উপর সেজদা দিয়ে রেন্টু ফজরের নামাজ আদায় করল। শান্তাভাবী দরজায় কড়া নেড়ে বললেন, রেন্টু ভাই, আমি এই ঘরে আসতে চাই। রেন্টু জিজ্ঞাসা করল, কেন? ভাবি বললেন, আপনার ঔষধ খাবার সময় হয়েছে, নাস্তা তৈরি করে দেই, আপনি নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নিন। রেন্টু কোনো কিছুই না বলে সোফায় গিয়ে বসল। শান্তা ভাবি রান্নাঘরে যেয়ে রুটি আর ডিম ভাজি এনে রেন্টুর সামনে দিয়ে বললেন, নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নিন। এরপর সবাই মিলে তারা নাস্তা করল। শান্তা ভাবি একটি নতুন পরিষ্কার লুঙ্গি এনে রক্তমাখা লুঙ্গিটা পাল্টিয়ে ওই লুঙ্গিটা পরতে বলে বললেন, একটু পরে আমাদের কাজের মেয়ে আসবে, তখন কি করব? রেন্টু বলল, কাজের মেয়েকে ভিতরে আনলে আমি যতক্ষণ থাকবো কাজের মেয়েকে বাইরে যেতে দেবেন না, আর যদি সম্ভব হয় কাজের মেয়েকে ভিতরে না আনাই ভালো। শান্তাভাবী বললেন, ভিতরে না আনলে ওর মনে সন্দেহ হতে পারে, তাছাড়া রক্তমাখা চাদর লুঙ্গি ধুতে হবে,
কার্পেট পরিষ্কার করতে কাজের মেয়ের প্রয়োজন হবে। রেন্টু বলল, আমি কোনো প্রকার বিপদে পড়লে ব্যাগের ভেতর যে বোমাটি আছে সেটা ফাটিয়ে নিজে তো মরবই, সবাইকে নিয়েই মরবো। এই কথা মনে রেখে যা ভালো মনে হয় আপনাদের করুন। বাইরে থেকে দরজার কড়া নড়ল। রেন্টু ব্যাগ হাতে দরজার পাশে দাঁড়িয়ে রইল। শান্তা ভাবি দরজা খুলে কাজের মেয়েকে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজায় তালা লাগিয়ে চাবি রেন্টুর হাতে দিল। এরপর অনেকেই আসলো। শান্তা ভাবি দরজা না খুলে ভিতর থেকেই যাকে যা বলার তা বলেই বিদায় করলেন। পত্রিকার হকার আসলে শান্তা ভাবি নিজেই কয়েকটি পত্রিকা রাখলেন এবং রেন্টুকে পড়তে দিলেন। চশমা ছাড়া রেন্টু পত্রিকা পড়তে পারছিল না। এটা দেখে শান্তা ভাবি কাজের মেয়েকে দিয়ে দোকান থেকে চশমা এনে দিলেন। রেন্টু একমাত্র ইনকিলাব পত্রিকায় তার ছবি সহ সংবাদ দেখল। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক রেন্টুকে অনেক শক্তি দিলেন। সে এখান থেকেই দৈনিক দিনকাল পত্রিকায় টেলিফোনে যোগাযোগ করল, সাক্ষাৎকার দিল। এখান থেকেই রেন্টু অনেকের সঙ্গে ফোনে কথা বলল। সকলেই তাকে সাবধানে থাকতে, যথাসম্ভব গলির ভিতরের দিকে থাকতে এবং কাউকেই বিশ্বাস না করতে পরামর্শ দান করলেন। শান্তা ভাবির বাসা থেকে টেলিফোনে দৈনিক দিনকাল পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে রেন্টু মূলত দুইটি বিষয়ে গুরুত্ব দিয়েছে। ওই সাক্ষাৎকারে সে স্পষ্ট করে বলল, নিরাপত্তার অভাবে সে থানা বা আদালতে যেয়ে মামলা করতে পারছে না। তাই এই টেলিফোন সাক্ষাৎকারটিকে অভিযোগ হিসেবে গণ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আইন প্রয়োগকারী সংস্থা পত্রিকায় প্রকাশিত এই রিপোর্টকেই যেন এজাহার হিসেবে গ্রহণ করে নেয়। দ্বিতীয়ত, দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা হিসাবে তার ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা বিধানের উদ্যোগ নিতে মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের প্রতি আবেদন জানালো। নাগরিকের প্রতি এই সাংঘাতিক অন্যায় আচরণে দুঃখে দুঃখিত হয়ে সবার অলক্ষ্যে সূর্য দেবতা মলিনভাবে চুপি চুপি অস্তাচলে চলে গেল। শান্তা ভাবির স্বামী প্রকৌশলী ভদ্রলোক রেন্টুকে বললেন, এখন আপনার শরীর কেমন লাগছে? রেন্টু বলল, আমার কোনো বোধই হচ্ছে না, আমাকে হালকা কিছু খেতে দিন, আমি এখন আপনাদেরকে মুক্তি দিয়ে চলে যাব। ভদ্রলোক বললেন, সত্যি চলে যাবেন? হ্যাঁ, সত্যিই চলে যাব, এখনই চলে যাব। এই কথা শুনে তারা জীবন ফিরে পেলেন। অনেক খুশি হলেন, কিন্তু মুখে কিছু বললেন না। মুখে কিছু না বললেও এই পরিস্থিতিতে মানুষ মাত্রই যে হাঁপ ছেড়ে বাঁচবে, মহা আনন্দিত হবে, এটা নিতান্তই স্বাভাবিক। শান্তাভাবী তাড়াতাড়ি ভাত খেতে দিলেন। রেন্টু খেতে বসলো। ক্ষুধা না থাকলেও যত বেশি সম্ভব খেতে হবে। এখান থেকে বিদায়ের পর ভাগ্যে খাওয়া আছে কি নেই তা আল্লাহ পাকই জানেন। রেন্টুর ইচ্ছার বিরুদ্ধেই জোর করে খাবার চেষ্টা করছে, কিন্তু ভাত তার গলা দিয়ে নামছে না। শান্তাভাবী বললেন, যেখানেই যাবেন খুবই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আমরা দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি তিনি যেন আপনাকে হেফাজত করেন। আপনাদের এত নির্যাতন করলাম, এত অত্যাচার করলাম, তারপরও আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলেই রেন্টু চুপ হয়ে গেল। দুই চোখ দিয়ে জল গড়াতে লাগলো। শান্তাভাবীর স্বামী বললেন, আপনাকে রাখবার স্থান আমাদের নেই, সাধ্যও নেই। রেন্টু বলল, কত আপনজন, নিকটজন, ঘনিষ্ঠজনের নিকট ফোন করলাম, আশ্রয় চাইলাম, সকলেই না করে দিল। কিন্তু আপনারা যা করলেন তা ইহ জনমে শোধ হবার না, পরপারেও এ ঋণ শোধ হবে কিনা তা আমি জানি না। শান্তাভাবী বললেন, ময়নার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আপনার কিছু হলে ময়নার কি হবে, বাচ্চাদের কি হবে? রেন্টু ভাই, আপনাকে বাঁচতেই হবে। আমরা আপনাকে সাহায্য করতে পারলাম না, এটা আমাদের অক্ষমতা। রেন্টু ভাই, আপনি আমাদের জন্য, বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। বিপদগ্রস্ত মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, আপনি বাচ্চাদের জন্য দোয়া করবেন। রেন্টু বলল, আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা আমার জন্য যা করলেন, এই মহাবিপদের মাঝে আপনাদের কাছ থেকে আমি যে উপকার পেলাম, আমার যদি সামান্য পরিমাণ নেকি থেকে থাকে, তার বিনিময়ে আল্লাহ পাক যেন আপনাদের নেক হায়াত দান করেন, বাচ্চাদের যেন অসাধারণ বড় করেন, সুখী করেন এবং নেককার করেন, আমিন। খাওয়া শেষ করে রেন্টু বলল, ভাই, আপনার এই লুঙ্গি পরেই বিদায় হব। তারা বললেন, অবশ্যই এই লুঙ্গি পরেই যাবেন। তারা আরো বললেন, এমন কোনো কিছু কি আপনার প্রয়োজন যা আমরা দিয়ে দিতে পারি? রেন্টু বলল,
আমাকে সেফরাট 500 এই ক্যাপসুল দিয়ে দিতে পারেন? এটা আমার লাগবেই। শান্তাভাবি রেন্টুকে চা খাইয়ে দিয়ে ঔষধ কিনে আনতে গেলেন। সেফরাট ক্যাপসুল এবং 10,000 টাকা দিয়ে শান্তাভাবি বললেন, টাকাগুলো সঙ্গে রেখে দিন, অনেক সময় টাকা দিয়ে বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। রেন্টুর টাকাও প্রয়োজন ছিল, সে টাকা নিয়ে বিদায় হলো। শান্তাভাবিরা তাকে নিচতলার গেট পর্যন্ত এগিয়ে দিয়ে বিদায় করলেন। নিজেরাও 2 দিনের বন্দি দশা হতে মুক্ত হলেন। রেন্টু একটি স্কুটার নিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে মানিক দিয়ে হাবিবের বাসায় ঢুকল। মুহূর্তের মধ্যে হাবিব বললেন, মাত্র 5 মিনিট আগে এসবির লোক আপনার সন্ধানে এসে সমস্ত বাসা তন্ন তন্ন করে তল্লাশি করে গেছেন। কথাটি শোনা মাত্র রেন্টুর মাথায় বজ্রঘাত হলো, মস্তিষ্কে বিদ্যুৎ চমকাতে লাগলো, চোখে অন্ধকার নেমে আসলো। আর বাঁচতে পারলাম না, মুখে উচ্চারিত হলো। এরপরই মনে হলো দম বের না হওয়া পর্যন্ত বাঁচবার চেষ্টা চালাতেই হবে। আর কোনো কথা না শুনে, কোনো কথা না বলে ঔষধ ভর্তি পলিথিনের ব্যাগটি মাথায় নিয়ে সোজা বের হয়ে রাস্তার ধার দিয়ে দ্রুত পা চালাতে লাগলো। প্রাণ বাঁচাতে প্রাণ নিয়ে পালাতে হচ্ছে। এই সময় অন্য কারো কথা, অন্য কোনো চিন্তা মনে আসবার কথা না। শুধু প্রাণ বাঁচাবার নানা কৌশল, নানা পন্থাই মনে মনে উদ্ভাবন হচ্ছে। আর দ্রুত হাঁটছে। কিছু দূর হাঁটতেই একটা স্কুটার দেখলো। স্কুটারকে জিজ্ঞাসা করলো, ভাই যাবেন? স্কুটারওয়ালা বলল, কোথায় যাবেন? কোথায় যাবে, কি করবে, কোন পথে কোথায় গেলে জমের হাত থেকে রক্ষা পাবে স্থির করতে না পেরে রেন্টু বলল, শাপলা চত্বর, মতিঝিল। স্কুটারওয়ালা বলল, আবার আসবেন? রেন্টু বলল, না। স্কুটারওয়ালা 100 টাকা চাইল। রেন্টু উঠে বসলো। স্কুটার চলতে লাগলো। রেন্টু চিন্তা করলো, শাপলা চত্বর যাচ্ছি কেন? এখন মতিঝিল, শাপলা চত্বর জনমানব শূন্য। জনমানব শূন্য জায়গায় গেলে আমার কি লাভ হবে? না, আমার তো কোনো লাভ হবে না। তাহলে আমি শাপলা চত্বর যাবো কেন? তাছাড়া এটা ছাড়া যাবই বা কোথায়? পেছনে কেউ কেউ অনুসরণ করছে। পিছনে তাকিয়ে দেখলো অন্য একটি স্কুটার পিছনে পিছনে আসছে। রেন্টু স্কুটারকে দ্রুত চালাতে বলল। স্কুটার সাধ্যানুযায়ী দ্রুত চলতে লাগলো। না, পিছনে পিছনে অনুসরণ করে আসা স্কুটারকে পিছনে ফেলে নিরাপদ দূরত্বে যাওয়া যাচ্ছে না। এমন সময় বিআরটিসির একটি বাস পিছন দিক থেকে আসতে দেখে রেন্টু স্কুটারওয়ালাকে বলল, এই নিন আপনার 100 টাকা ভাড়া। আপনি পিছনের এই বাসের দরজার সাথে মিলিয়ে খানিকক্ষণ চালালেই আমি ওই বাসে উঠে যেতে পারবো। স্কুটার সেইভাবেই চলল। রেন্টু দুর্ঘটনার নিশ্চিত ঝুঁকি নিয়ে বিআরটিসির চলন্ত বাসের ভিতর উঠে পড়ল। বাসটি দ্রুত গতিতে ফার্মগেট এসে থামল। আজ আর ওই বাস চলবে না। রেন্টু নেমে আরেকটি চলন্ত বাসে উঠল। এই বাসটি পোস্তগলা চীন মৈত্রী সেতু পার হয়ে মাওয়ার দিকে চলে যাবে। রেন্টু বুড়িগঙ্গা নদীর সেতুর স্পিড ব্রেকারে বাস থেকে নেমে পড়ল। এখন রাত্রিবেলা। প্রাণ বাঁচাতে প্রাণ নিয়ে উদ্দেশ্যবিহীন হাঁটছে। শরীর আর চলতে চাইছে না। যেখানে যে অবস্থায় আছে ওখানেই লুটিয়ে পড়তে ইচ্ছে করছে। সামনেই জুরাইন কবরস্থান। রেন্টুর পিতা আর মাতা এখানেই পরম শান্তিতে চিরজনমের মতো ঘুমাচ্ছেন। পিতার কবরে যে লুটিয়ে পড়বে স্থির করে কবরস্থানের প্রাচীর টপকিয়ে ভিতরে যে পিতার কবরে শুধু লুটিয়ে পড়ল না, রীতিমতো ভেঙে পড়ল। তারপর কি হলো কিছুই বুঝল না। কিছুই বুঝবার সাধ্য রইল না। যখন বুঝলো তখন মসজিদে আজানের আওয়াজ। রেন্টু চোখ খুলে দেখে ঔষধের ব্যাগটা ঠিকঠাক মতোই আছে। এটা থেকে ঔষধ ও পানির বোতল নিয়ে একটি সেফরাট ক্যাপসুল খেয়ে অনেক সাবধানের সাথে লাশ দাফন করতে আসা মানুষগুলির দিকে সে চেয়ে দেখল একদল মানুষ কালেমা শাহাদাত পাঠ করতে করতে তার পিতার কবরের খানিক সামনে দিয়ে যাচ্ছে। রেন্টুর বুকের নিচ ভাগে ঔষধের ব্যাগটা ঠিকঠাক মতোই রয়েছে। এটা হতে ঔষধ ও পানির বোতল নিয়ে একটি সেফরাট ক্যাপসুল খেয়ে অনেক সাবধানের সাথে লাশ দাফন করতে আসা মানুষগুলির দিকে গভীর লক্ষ্য করছে। রেন্টুর পিতার কবর বাঁধাইয়ের প্রাচীরটা 3 ফুট উঁচু। দূর থেকে লক্ষ্য করলে এটার ভিতরে সকল কিছুই দেখা যাবে। দীর্ঘদিন ধরে কবরটি মেরামত না করায় কবরের একদিকের মাটি সামান্য ধসে সুড়ঙ্গ হয়েছে। কেউ যাতে তাকে দেখতে না পায় এটার জন্য রেন্টু কবরের প্রাচীরের সাথে গা মিশিয়ে ব্যাঙের মতো হয়ে লোকদের দেখছে। রেন্টু হঠাৎ ওই মানুষের মাঝে জমের সন্ধান পেল। সে দেখল লাশ দাফন করতে আসা মানুষের সাথে একজন জমও আসছে। সেই জম আবার এই দিকেই আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেন্টুকে হত্যা করতে যতগুলি হত্যাকারী খুনি নিয়োজিত করেছেন, এই ব্যক্তি তাদেরই একজন। এই জম এদিকে আসছে কেন? তবে কি সে রেন্টুকে দেখে ফেলেছে? রেন্টু এখন কি করবে? প্রাণ নিয়ে দৌড়াবে? না, দৌড়িয়ে পালাতে পারবে না। 4টি গুলিতে আহত এই শরীর নিয়ে আর যাই হোক, দৌড়িয়ে পালানো যাবে না। তাহলে সে এখন কি করবে? বাঁচবার চেষ্টা না করে মৃত্যুবরণ করবে? মাটি ধসে পড়া পিতার কবরের সুড়ঙ্গের দিকে রেন্টুর চোখ পড়ল। তার পিতা যেন ডেকে বলল, আয় বাবা, শীঘ্রই আয়, আমার বুকে আয়, দেখি তোকে কে খুন করে। রেন্টু পা দিয়ে সজোরে আঘাত করে সুড়ঙ্গের মাটি আরো ধসিয়ে শ্রীগালের মতো পিতার কবরে ঢুকে নবজাতক শিশুর মতো পিতার বুকে গিয়ে লুকালো। পরম স্বস্তিতে কয়েকবার নিঃশ্বাস ফেলল। এদিকে কি হলো তা সে কিছুই দেখল না, কিছুই বুঝল না। মানুষ মরলে কবর হয়, রেন্টুর জীবিত কবর হলো। রেন্টু শুনতে পেল, সম্ভবত দেখতেও পেল, তার শ্রদ্ধেয় পিতা পরম স্নেহে তাকে আদর করছেন আর বলছেন, ওঠো বাবা, ওঠো, খুনি ঘাতক চলে গেছে, তুমি এখন ওঠো, উঠে পানাহারের কিছু আয়োজন করো। দীর্ঘ 16টি বছর পর পিতার আদরের আর স্নেহের ডাক পেয়ে রেন্টু উঠে বসল। সে দেখল মাটি ধসা সুড়ঙ্গ দিয়ে জগতের আলো কবরের ভিতর প্রবেশ করে অন্ধকার কবর কিঞ্চিত আলোকিত হয়েছে। সেই আলোয় সে দেখল এই কবরের ভিতরে তার শ্রদ্ধেয় পিতার 2-2.5 ইঞ্চি লম্বা 2টি হাড় ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। রেন্টু কখন যে ঘুমিয়ে পড়ল তার টের সে পেল না। ইতিমধ্যে কত রজনী, কত দিবস যে পার হলো তার টের পেল না। তীব্র পানি পিপাসা পেলে তার ঘুম ভাঙল। সে ব্যাগের খোঁজ করে দেখল যেইভাবে তার হাতে ব্যাগটি ধরা ছিল সেইভাবেই ব্যাগটি ধরা আছে। ব্যাগের ভিতরে রাখা বোতলের পানি জমিতে থাকতেই শেষ হয়ে শূন্য হয়েছিল। এটা এখনো শূন্যই আছে। রেন্টু স্থির করল, জগতের আলো নিভে গেলে সে কবর হতে বের হয়ে জগতে উঠে এসে পানাহারের ব্যবস্থা করবে। সবকিছু অন্ধকারে নিমজ্জিত হলো। রেন্টু ধীরে ধীরে কবর হতে উঠে বসল। কবরস্থানের প্রাচীর টপকে বাইরে কিছু দূর এসে রিক্সা ডাকলো। প্রথম রিক্সা তার বেশভূষা দেখে যেতে রাজি হলো না। দ্বিতীয় রিক্সা রাজি হলো। পোস্তগোলায় রিক্সা ছেড়ে সে একটি ভাতের হোটেলে ঢুকলো। হোটেল কর্তৃপক্ষ তার পরিধেয় বস্ত্রে মাটি আবর্জনা দেখে প্রথমে ওই ওই বলে ঢুকতে বাধা দিল। পরে দরবেশ ফকির পাগল মনে করে কিছু বলল না। রেন্টু একটি চেয়ার টেবিলে বসে ভাত মাংস খেলো, অনেক খেলো। ব্যাগ হতে সেফরাট ক্যাপসুল বের করে খেয়ে হোটেল বয়কে 100 টাকা দিয়ে বলল, 1 বোতল পানি, 10টা পলিথিন ব্যাগ এবং একটি পাউরুটি নিয়ে আসো। বয় তা এনে দিল। সে হোটেল বিল পরিশোধ করে রিক্সা নিয়ে কবরস্থানের কাছাকাছি এসে রিক্সা ছেড়ে পায়ে হেঁটে কবরস্থানের কাছে আসলো এবং প্রাচীর টপকে কবরস্থানে প্রবেশ করে পুনরায় পিতার কবরের মধ্যে ঢুকে ভালোভাবে পলিথিন বিছিয়ে কবরের ভিতরেই শুয়ে পড়ল। রেন্টুর লাশ নিতে ব্যর্থ হয়ে মাতা, স্ত্রী, কন্যাদের আটক করে রাখা হয়েছে, জিম্মি করে রাখা হয়েছে। প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি পলকে পলকে রেন্টু মনে মনে ভাবছে, এতক্ষণে বুঝি স্ত্রী কন্যাদের মেরে ফেলা হয়েছে, অপহরণ করে নিয়ে গেছে। ভাবতে ভাবতে দেহ ছেড়ে জীবন যাই যাই করছে। দেহ পিঞ্জর ভেঙে প্রাণ পাখি উড়ে যেতে চাইছে। সে কিছুই স্থির করতে পারছে না, বুঝতে পারছে না দিন যাচ্ছে নাকি রাত আসছে। কোনো প্রকার শব্দ কানে প্রবেশ করলেই রেন্টুর মন কেঁপে ওঠে। শেখ হাসিনা না, প্রধানমন্ত্রী! ছি ছি, শেখ হাসিনা! সর্বোচ্চ পদ লাভ করেও কি তোমার চির নিচুতা স্বভাব যায়নি? ছি ছি, এই কি প্রধানমন্ত্রীর কাজ? শেখ হাসিনা, তোমার হৃদয়ের দরজা তুমি খুলে দেখো। দেখো প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্যের সাথে তোমার কাজের কোনো মিল আছে কিনা। যে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হলে তার সাথে তোমার কাজের কোনো মিল আছে কিনা। ওহে মূর্খ হাসিনা! প্রতিপত্তি, ক্ষমতা, অর্থবল, বাহুবল এই সকল নিয়ে মূর্খরাই অহংকার করে। তুমি প্রধানমন্ত্রী হয়েও এই সরল কথাটি উপলব্ধি করলে না। তোমার কর্মফল একদিন না একদিন তোমাকে ভোগ করতেই হবে। তোমার ফাঁদে তুমি পড়বে। এটাই জগতের বিধান, এটাই সৃষ্টিকর্তার বিধান। ক্ষমতার মোহে, ক্ষমতার দম্ভে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে কোনো কোনো লোকে ভবিষ্যতের জ্ঞান হারিয়ে নাগরিক হত্যার মতো জঘন্য কাজে লিপ্ত হয়। কিন্তু
তাতে কি শেষ রক্ষা হয়? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি শেষ রক্ষা হবে? ধিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোমাকে শত ধিক। তুমি সংবিধান লঙ্ঘন করেছো, প্রধানমন্ত্রীর শপথ ভেঙেছো, আইন লঙ্ঘন করেছো, নাগরিক অধিকার হরণ করেছো, মানবতা ভুলুষ্ঠিত করেছো, সকল শিষ্টাচার কলুষিত করেছো। জলে স্থলে আকাশে পাতালে তোমার কুকীর্তি কীর্তন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুমি কি ভেবেছো এই দিনের সন্ধ্যা হবে না? আসন্ন দিনে কি তোমার বিচার হবে না? সেই দিনে তোমার এই ক্ষমতার দম্ভ, এই প্রভাব প্রতিপত্তি, সঞ্চিত অর্থ, টাকা করি কোনো কাজে আসবে কিনা জানি না, তবে বিচারের কাঠগড়ায় তোমাকে যেতেই হবে। সুনিশ্চিত জেনে রাখো প্রধানমন্ত্রী, বিচারের কাঠগড়ায় যেদিন তুমি দাঁড়াবে, সেই দিন তুমি বুঝতে পারবে ক্ষমতার লম্ভে, ক্ষমতার লোভে তুমি কেমন আচ্ছন্ন ছিলে। তোমার হৃদয় আকাশ কেমন হিংস্র পৈশাচিক ঘন ঘটায় আবৃত রেখেছিলে। আহ, কি ভয়ানক ব্যাপার! দোষ করলে রেন্টু করেছে, শাস্তি হলে তারই হবে। তার বৃদ্ধা মাতা, স্ত্রী, শিশুকন্যারা কোনোই দোষ করে নাই। কি নিদারুণ কথা! রেন্টুর লাশ না পেয়ে শেষে বৃদ্ধা নারী শিশুকে জিম্মি করলে, আটক করলে। হায় হায়, এ অন্যায় অমানবিকতার মাঝে কি মহাশোকের কল্লোল ধ্বনি ভিন্ন মানবিকতার লেশ মাত্র থাকবে না? রেন্টুকে হত্যা করতে না পেরে তার স্ত্রী কন্যাদের অপহরণ করবে, হত্যা করবে, জিম্মির বিনিময়ে রেন্টুকে হাজির করবে। কোন উদ্দেশ্যে বৃদ্ধা নারী শিশুকে জিম্মি করলে, গৃহবন্দী করলে? মাকে বাঁচাতে পুত্র, স্ত্রীকে বাঁচাতে স্বামী, সন্তানদের বাঁচাতে বাবা কিভাবে ছুটে আসে তাই দেখবার জন্য এদের জিম্মি করলে। রেন্টুর সামান্য চৈতন্য ফিরে আসলো। পিতার কবরের ভিতরে বসেই একটু পাউরুটি ও সেফ্রাট ক্যাপসুল পানির সাথে গিলে পুনরায় শয্যাশায়ী হলো। কবরের ভিতরে মরদেহের মতো গভীর ঘুম দিতে লাগলো। রেন্টুকে হত্যা করবার উদ্দেশ্যে গুলি করবার কথা শুনে এবং স্বামীর রক্ত দেখে তার স্ত্রী ময়নার মুখের কথা বন্ধ হয়ে গেছে। হৃদয়ের গভীরে অদৃশ্য অন্তরে নিদারুণ ব্যথা লেগেছে। শুধুই ক্রন্দন ছাড়া এখন আর তাদের আর কি করার উপায় আছে? রেন্টু জীবিত না মৃত, এ চিন্তায় ময়নার মাথা ঘুরে গেল। মস্তিষ্কের মজ্জা আলোড়িত হয়ে বিদ্যুৎ চমকাতে লাগলো। শ্রীগাল যেভাবে দিনের বেলায় গুহার ভেতর লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, রেন্টুও শ্রীগালের মতো অর্ধাহারে খেয়ে না খেয়ে দিনের বেলায় কবরের ভিতরে লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে। শুধু বোতলের পানি দিয়ে সেফ্রাট ক্যাপসুল ঠিকঠাক মতোই খেয়ে থাকে। বিশেষভাবে প্রাকৃতিক ডাক আসলে কোনো ক্রমে বিশেষ সতর্কতার সাথে কবর হতে বের হয়ে মাটিতে উঠে এসে প্রাকৃতিক ডাক সেরে তাড়াতাড়ি কবরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। রাত যখন অনেক হয়, লোক চলাচল কিছু কমে গেলে কবর থেকে বের হয়ে এক এক দিন এক এক এলাকায়, এক এক হোটেলে গিয়ে যতটা তাড়াতাড়ি পারা যায় বেশি বেশি খেয়ে নেয়। বোতলের পানি ছাড়াও সামান্য কিছু টুকিটাকি খাবার নিয়ে আবার কবরের ভিতরে লুকিয়ে পড়ে। রজনীর মধ্যভাগ হয়নি, প্রায় হয় হয় করছে। তার আগেই রেন্টু কবর থেকে উঠে পোস্তগোলা এক হোটেলে পানাহার সেরে আবার কবরস্থানে আসছে। কবরস্থানের পাশে এসে সবে বাউন্ডারি দেয়ালের উপর এসে দাঁড়িয়েছে। এমন সময় একটি লোক চোর চোর বলে চিৎকার জুড়ে দিল। সঙ্গে সঙ্গে রেন্টু লাফিয়ে পড়ে দ্রুত পিতার কবরের মধ্যে ঢুকে পড়ল। চতুর্দিকে চোর চোর, কাফন চোর রব শুরু হলো। কবরস্থান ঘেরাও করো, কাফন চোর ধরো বলে লোকের শোরগোল পড়ে গেল। হায় হায়, এখন তো প্রতি কবর কবর তল্লাশি শুরু হয়ে যাবে। ধরা তো পড়তেই হবে। ধরা পড়বার পর জনতার উত্তম মধ্যম যা পিঠে পড়বার তা তো পড়বেই। গণপিটুনিতে মরেও যেতে পারি। গণধোলাইয়ের পর যদিও বা জীবন বেঁচে যায়, তারপর পুলিশ ধরবে। আর পুলিশ ধরলে যে কি হবে তা তো পূর্বেই খোদ প্রধানমন্ত্রী ঠিক করে রেখেছেন। হায় হায়, এখন কি উপায়? হে আল্লাহ, এখন কি উপায়? দয়াময় প্রভু আদেশ করলেন, আর দেরি না করে পালাতে হবে। এখনই কবর থেকে উঠে পালাতে হবে। ভুল করেও আর কবরের দিকে মুখ ফেরানো যাবে না। পিতার বুক হতে চলে যাবার অনুমতি নেবার তো প্রশ্নই উঠল না। বিদায় নেবার এখন সময় নেই। এই কয়দিনে যতটুকু বিশ্রাম আর শক্তি সঞ্চয় হয়েছিল তা পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে ক্ষিপ্র বেগে দক্ষিণ পূর্ব কোণের প্রাচীর টপকিয়ে গলির ভিতর দিয়ে মেইন রোডে এসে রেন্টু দেখল মাল বোঝাই একটি ট্রাক নাকের ডগার সামনে দিয়ে চলে যাচ্ছে। সে দ্রুত পিছন দিক দিয়ে চলন্ত ট্রাকের মালের উপর উঠে উল্টো হয়ে শুয়ে পড়ল। ট্রাক চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? পশ্চিমে না পূর্বে, উত্তরে না দক্ষিণে? যেথায় খুশি সেথায় যাক,
তাতে রেন্টুর আর ভ্রুক্ষেপ নেই। সে উল্টো হয়ে মরার মতো পড়ে রইল। এর চাইতে মরলেও ভালো হতো। ক্ষিপ্র গতিতে প্রাচীর টপকাবার সময় গুলিবিদ্ধ ক্ষত এক স্থানে আঘাত লেগেছে। যদি চলন্ত ট্রাক হতে পড়েও যায় তাতেও রেন্টুর আর ভ্রুক্ষেপ নেই, আপত্তিও নেই। বুলেটে ক্ষত বিক্ষত স্থানে নতুন করে আঘাত, তাতে তীব্র যন্ত্রণা, যা সইতে পারবে না। যন্ত্রণায় প্রাণ পাখি দেহ পিঞ্জর থেকে উড়ি উড়ি করতে লাগলো। কুহকিনী দুনিয়ার এমনই মায়া যে তাকে ছাড়বার কথা স্মরণে আসলেই প্রাণ কেঁদে ওঠে। প্রাণের মায়া কার না আছে, মৃত্যুর ভয় কার হৃদয়ে না সঞ্চার হয়। জন্মদাতা চির দুঃখিনী মায়ের মুখখানা রেন্টুর চোখের সামনে ভেসে উঠতে লাগলো। এর চেয়েও বেশি মনে হতে লাগলো তার দুই মেয়ের কথা, তার স্ত্রীর কথা। এসব কথা ভেবে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তাদের দেখতে যেতে, কিন্তু তার তো আর সম্ভব না। ট্রাক চলছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে কিছুই সে বুঝছে না। আস্তে আস্তে রাত চলে গেল, ভোর হলো। প্রিয় পাঠক, দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের অনুগ্রহে লিখতে লিখতে আমি এখানে এসেছি। লেখক বলতে যা বোঝায় আমি তা নই। কোনোদিন ভাবতেও পারিনি, চিন্তাও করতে পারিনি আমি লেখক হব। বাস্তব ঘটনার অবিশ্রান্ত বর্ণনায় এখন এইখানে এসে হাজির হয়েছি। এমন কঠিন বিষয় বর্ণনা করতে মাথা ঘুরছে, হাত কাঁপছে, লেখবার গতি কমে যাচ্ছে, চিন্তা অসার হয়ে যাচ্ছে, হৃদয়ে ভয় হচ্ছে। দুঃসময়ের দুঃসহ স্মৃতি চোখের সামনে তুলে আনতে দেহ মন সকলেই ভীত হয়ে ক্ষণে ক্ষণে তুলে উঠছে। দেশের প্রধানমন্ত্রী হয়ে আমার সাথে এমন একটা কাজ করলো, আমার পরিবারের সাথে এমন একটা কাজ করলো। আমার স্ত্রী, সন্তান, মা তাদের ঘরে বন্দি করে রাখলো, আর আমি আজ এই অবস্থায়। আমার সাথে ঘটে যাওয়া এই পৈশাচিক অমানবিক নিষ্ঠুরতার বিরুদ্ধে কেউ একটু মুখও খুলল না, টু শব্দটাও করলো না। অথচ দেশে কত জ্ঞানী গুণী, জাতির মাথা মুন্ডু, বিবেকের আঠি ইত্যাদি কত কিছুই না আছে। হে আল্লাহ, হে চন্দ্র সূর্য, দেখো এই নাগরিকের দুর্দশা দেখো। সৃষ্টিকাল থেকে আজ পর্যন্ত প্রতিদিন তোমরা কত ঘটনা, কত অন্যায়, অত্যাচার, কত সুখ দুঃখই না দেখেছ। কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে বই লিখবার কারণে রাষ্ট্রের নাগরিক হত্যার এমন আয়োজন এই সভ্যতার যুগে, এই আধুনিক সমাজে আর কি কখনো দেখেছ? এমন বিষাদ কালিমা কখনো দর্শন করেছ? পিতা জীবিত থাকতে সন্তানদের এতিমত্ব দেখে যাও, পুত্র বেঁচে থাকতে মাতার পুত্র শোক দেখে যাও, আইন থাকতে আইনের লঙ্ঘন দেখে যাও, সংবিধান থাকতে সংবিধানের খেলাপ দেখে যাও। এত বর্বরতা, এত নিষ্ঠুরতা একবার স্বচক্ষে দেখে যাও। ট্রাক চলতে চলতে খুলনার রূপসা নদীর রূপসা ফেরিঘাটের ফেরিতে উঠল। ফেরিতে পূর্ব থেকেই গোটা চারেক পুলিশ এবং জন সাতেক যুবক একত্রে দাঁড়িয়ে আছে। রেন্টু এটা দেখে যথাসম্ভব নিজেকে আড়াল করে ট্রাকের উপরই উবুর হয়ে শুয়ে পড়ল। খানিক পরে একটি যাত্রীবাহী বাস আসলো। বাসটি ফেরিতে উঠবার আগেই পুলিশ এবং যুবকরা কর্মতৎপর হয়ে উঠল। বাসটি ফেরিতে উঠতেই যুবক এবং পুলিশেরা প্রথমে চতুর্দিক থেকে বাসটি ঘিরে দাঁড়ালো। এটার পর ৩-৪ জন ভিতরে প্রবেশ করে যাত্রীদের মাঝে নির্দিষ্ট কাউকে খুঁজতে লাগলো, কিন্তু যাকে খুঁজছে তাকে মিলল না। তারপর তাদের মধ্যে হতে একজন উচ্চস্বরে বলল, ঢাকা থেকে একজন আসামি পুলিশের গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় পালিয়ে এই দিকে এসেছে। আপনারা চোখ কান খোলা রাখবেন। আহত কাউকে দেখলেই থানায় অথবা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অফিসে সংবাদ দিবেন। সংবাদদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ট্রাকের ত্রিপালের উপর শুয়ে থেকে রেন্টু সবই দেখল এবং শুনল। ঘাতক প্রধানমন্ত্রী এবং তার সহযোগী ঘাতকের সকলেই জানত খুলনায় রেন্টুর শ্বশুরবাড়ি, আর তাই তারা অনুমান করছে, সন্দেহ করছে রেন্টু খুলনা আসতে পারে। রেন্টু ঠিকই খুলনায় আসলো, তবে ইচ্ছা করে সে খুলনায় আসে নাই। ভাগ্য তাকে এদিকে টেনে এনেছে। রেন্টুর মৃত্যু কি খুলনার মাটিতেই আছে? তা না হলে ভাগ্য রেন্টুকে এইখানে কেন টেনে আনলো? কে এটার জবাব দেবে? ট্রাক চলতে লাগলো। রেন্টু দেখলো তার শ্বশুর বাড়ির গেটের সামনে দিয়ে তার ট্রাকটি চলে যাচ্ছে। এখন শ্বশুর বাড়ি যাবার চিন্তা করাও মহাপাপ, কোনো সন্দেহ নেই। তার শ্বশুর বাড়িতে প্রধানমন্ত্রী নিয়োজিত ঘাতক খুনিরা ওত পেতে আছে। এখন শ্বশুর বাড়ি যাওয়ার কথা চিন্তাও করা যাবে না। এই বাড়িতেই ময়না জন্মেছে। শৈশব কৈশোর পার হয়ে এই বাড়িতেই ময়না উঠন্ত যৌবনে পা দিয়েছে।
ভাগ্যচক্রে রেন্টুর সাথে তার বিবাহ হয়ে গেল। ভাগ্যচক্রে যদি রেন্টুর সাথে ময়নার বিয়ে না হতো তাহলে আজ ময়নার এই দশা হতো না। এইসব কথা রেন্টু চিন্তা করতে লাগলো। ট্রাক ছুটে চলছে। আচ্ছা, ফেরিতে পুলিশ আর যুবকদের পুরস্কার ঘোষণা কি ট্রাক চালক আর হেল্পার শোনেনি? রেন্টুর মনে ভয় ও সন্দেহ দানা বাঁধতে লাগলো। সে আবার অস্থির হয়ে উঠল। ফাঁকা জায়গায় একটা গতিরোধকের সামনে ট্রাকের গতি কিছু কমলে চলন্ত ট্রাক থেকে দ্রুত নেমে যেয়ে রেন্টু একজন সাইকেল আরোহীর উপর গিয়ে পড়ল। নিজেকে সামলাতে না পেরে সে মাটিতে পড়ে গেল। বুলেটের ক্ষতস্থানে ভীষণ ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সাইকেল আরোহী টলিতে টলিতে কোনো ক্রমে নিজেকে রক্ষা করতে পারলেও সাইকেল রক্ষা করতে পারল না। সাইকেলটি মাটিতে রেন্টুর পাশে পড়ে গেল। ভদ্রলোক উত্তেজিত হয়ে ফাজিল ফাজিল বলে কয়েকবার গালি দিয়ে নিজেই সাইকেল উঠিয়ে বললেন, তুমি কি আকাশ থেকে এসে পড়লে? কোথা থেকে কেমন করে আমার কাছে এসে পড়লে? তাজ্জব ব্যাপার, তোমাকে তো আমি দেখতেই পাইনি। তুমি কোথা থেকে এমন করে আমার ঘাড়ে এসে পড়লে? উঠো উঠো বলে রেন্টুর কাঁধে হাত দিলেন। রেন্টু উঠল না, কথাও বলল না। ভদ্রলোক রাস্তার পাশে গাছের সাথে সাইকেলটি হেলান দিয়ে রেখে রেন্টুকে ধরে উঠালেন। রেন্টু গোঙাতে গোঙাতে আমার ব্যাগ, ঔষধের ব্যাগ বলতে লাগলে ভদ্রলোক রাস্তায় পড়ে থাকা ঔষধের ব্যাগটি তুলে এনে হাতে দিলেন। রেন্টু তাকিয়ে বলল, আপনি কি বাবু ভাই? ভদ্রলোক বললেন, হ্যাঁ আমি বাবু, আপনি কে? রেন্টু কিছুক্ষণ চুপ থেকে ভাবল, তারপর বলল, আমি আপনার বন্ধু ইমরানের ভাইরা। ইমরানের ভাইরা? কোন ভাইরা? আপনার নাম? আমার নাম রেন্টু। রেন্টু ভাই? হায় হায়, এ কি আপনার হাল? আপনি জানেন না? আমি সব শুনেছি। এখন আপনি কোথায় যাচ্ছেন? আমি জানি না। বাবু আর রেন্টু গাছের তলায় ছায়ায় বসে যুক্তি পরামর্শ করল, পরিস্থিতি পর্যালোচনা করল। বাবু জানালেন, খুলনায় রেন্টুর শ্বশুর বাড়ির লোকজনের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়েছে। তারা যেইখানেই যাচ্ছে প্রধানমন্ত্রীর লোকেরা সেখানেই যাচ্ছে। ইমরানের পিছু পিছু বাবুর বাড়িতে সরকারি গোয়েন্দারা এসেছিল। খুলনায় থাকলে বাঁচবার কোনো আশাই থাকবে না। রেন্টু বলল, তাহলে কি সুন্দরবনে চলে যাব? বাবু সম্মতি দিয়ে বলল, সুন্দরবনে হিংস্র জীবজন্তু বাঘ ভাল্লুক থাকলেও প্রধানমন্ত্রী কর্তৃক লেলিয়ে দেওয়া অবৈধ অস্ত্রধারী ঘাতক খুনি দলের হিংস্র লোকেরা নাই, সরকারি গোয়েন্দারা নাই। সেখানে খাদ্যের অভাব থাকলেও হিংসা বৃত্তিতে হিংস্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমদূতের দৈরাত্য নেই। এইখানে শহরে লোকালয়ে পদে পদে বিপদ, চারিদিকে শত্রু, কেবল শত্রু। সকলেই প্রাণ নিতে উদ্যত। যত শীঘ্রই হোক আপনার সুন্দরবন চলে যাওয়াই উচিত। তাহলে আর বিলম্ব না। রেন্টুকে ওই স্থানে বসিয়ে রেখে বাবু সাইকেল যোগে নতুন বাজার লঞ্চ ঘাটে আসলেন। সেখান থেকে ফিরে এসে বাবু জানালেন, আজ একটি ছাড়া আর লঞ্চ নেই। এই লঞ্চটি আবার সুন্দরবন নলিয়ান যাবে না। এই লঞ্চটি যেই ঘাটে ভিড়বে সেখান হতে বেশ খানিক পথ হেঁটে তারপর সুন্দরবন নলিয়ান যেতে হবে। রাজি হয়ে রেন্টু বলল, আগে মনুষ্যকুল ছেড়ে যাই, তারপর হাঁটতে হয় হাঁটবো, মরতে হয় মরবো। বাবু একবার বললেন, সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেলে কেমন হয়? রেন্টু বলল, ভারতে গেলে ভারতবাসী দায়ের এক কূপে নরবলি দিবে, 2 কোপার লাগবে না। বাবু বললেন, আপনি তো অতীতে অনেকবার সীমান্ত পাড়ি দিয়ে ভারত গিয়েছেন, তখন তারা আপনাকে জামাই আদর করেছে, আজ কেন নরবলি দিবে? রেন্টু বলল, তখন তো আমি ভারতীয় এজেন্টদের লোক হয়ে কাজ করেছি, এখন আমি ভারতীয় এজেন্টদের গোপন তথ্য ফাঁস করছি, ভারতীয় স্বার্থের বেঘাত ঘটাচ্ছি। ভারতীয়দের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচাইতে বিশ্বাসযোগ্য আপন ব্যক্তি। এই ব্যক্তি আমাকে হত্যা করতে চাইছেন। এখন ভারতে যাওয়ার অর্থ হলো বলির পাঠার মতো বলির জন্য নিজের মাথাটি পেতে দেওয়া। অবশেষে বাবু রেন্টুকে নিয়ে নতুন বাজার লঞ্চ ঘাটে এসে লঞ্চে উঠলেন। লঞ্চ চলতে শুরু করলো। তারা সুন্দরবন অভিমুখে যাত্রা করলো। রেন্টুর আর বাবুর ঘনিষ্ঠতা যাতে প্রকাশ না পায়, এটার জন্য পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী তারা পরস্পরের সাথে কথা বলছে না। তাদের দেখলে কারো বুঝবার উপায় নাই যে তারা একে অপরকে চিনত। লঞ্চ চলছে। বাবুর এক পরিচিত যুবক তার পাশে বসে বললেন, শুনেছি ঢাকা হতে এক আসামি গুলিবিদ্ধ হয়ে পালিয়ে এই দিকে এসেছে। লঞ্চ ছাড়বার কিছুক্ষণ আগে পুলিশ এসে আসামিকে খুঁজে গিয়েছে, আর পুলিশের সাথে আসা সাদা পোশাকের লোকেরা আসামিকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে। নতুন বাজার লঞ্চ ঘাটে এসে লঞ্চ ছাড়বার খোঁজ খবর নিয়ে বাবু যখন রেন্টুকে আনতে গিয়েছিল, সেই সময়েই পুলিশ এসে
লঞ্চ তল্লাশি করে গিয়েছে। 21শে জুন রাত হতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলিয়ে দেয়া পুলিশ এবং সন্ত্রাসীরা বিভিন্ন বাস টার্মিনাল, ফেরি, লঞ্চ ইত্যাদি সমূহে রেন্টুকে ধরবার জন্য তল্লাশি চালাতে শুরু করেছে। দয়াময় প্রতিপালক আল্লাহর কাজে বাধা দিতে সাধ্য কার ক্ষমতা তার বিধানের বিপর্যয় করে। আগে তল্লাশি, তারপর রেন্টুর লঞ্চে আগমন। দয়াময় তিনিই এটা নির্ধারণ করে রেখেছেন। লঞ্চ চলতে চলতে ঘাটে এসে থামল। এই লঞ্চ ঘাটটির নাম কি তা রেন্টুর জানার সুযোগ হলো না। লঞ্চ থেকে নেমেই সে দেখলো স্পিডবোর্ডে পুলিশ। সে একবার শুধু বাবুর দিকে তাকালো। বাবু তাকে ইশারা করে সুন্দরবনের পথ দেখালো। রেন্টু দ্রুত গতিতে সুন্দরবনের লক্ষ্যে সেই পথে যেতে লাগলো। রাত এখন ঘোর অন্ধকার, জঙ্গলময় পথ, রজনী গভীর। দেহে 4টি গুলি বিদ্ধ হয়েছে, তাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বিরামহীন পথ চলায় তার চলার গতি একদম কম হয়ে যাচ্ছে। শরীর অবশ হয়ে আসছে, কিন্তু প্রাণের মায়ায়, জীবনের মায়ায় দ্রুত পথ চলতে লাগলো। ছুটে যেতে যেতে বহুদূর ছুটে গেল।